দুই দলেরই নির্বাচনী ইশতেহার, ধরেন একদিকে জামাত যেটা বলছে নারীর ক্ষমতায়নের কথা, কর্মসংস্থানের কথা, বিএনপি আজকে বলছে বেকার ভাতার কথা, একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের কথা, এগুলো আসলে কতখানি বাস্তবসম্মত, নাকি এগুলো আসলে প্রচারণার উপাদান হিসেবেই থাকবে? আপনাকে ধন্যবাদ। বাস্তবসম্মত বলতে বাংলাদেশের এখন যে ম্যাক্রো কনটেক্সট, আমরা আমাদের বোধ হয় 90 পরবর্তী সবচেয়ে টাফ ইকোনমিক সিচুয়েশনে আছি এখন। তো সেটা যে কোনো সরকার যেই আসুক, রাজনৈতিক সরকার, তার জন্য অত্যন্ত কঠিন। সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে বাংলাদেশের এখনও ডিবেট প্রচারণা কিন্তু এতটা পলিসি ওরিয়েন্টেড না, এবং ম্যাস ভোটাররা ওই পলিসির গ্র্যানুলার ডিবেটের জায়গাটায় এঙ্গেজ হওয়ার ক্যাপাবিলিটিটাও নাই। আর আরেকটা হচ্ছে আমার মনে হয় শুধু এটা মানুষের সমস্যা না, সাপ্লাই সাইডেও 300 আসনের যে ক্যান্ডিডেট আছেন কতজনের ওইটা অফার করার এবং ওটা নিয়ে কথা বলার ক্যাপাবিলিটি আছে, সেটাও একটা প্রশ্ন। সুতরাং খুব সুপারফিশিয়াল হাই লেভেলের কিছু অফারিং আসছে, যেমন বিএনপি অফার করছেন যে তারা ফ্যামিলি কার্ড দেবেন, হেলথ কার্ড দিবেন, এবং ওইটার আবার আমার কাছে মনে হয় পলিটিক্যাল কমিউনিকেশন একটু বেনিফিট আছে, কারণ মানুষ সহজ কমিউনিকেশন একটা ট্যাঞ্জিবল জিনিস দেখতে চায়। হ্যাঁ, আপনি তাকে বিশাল একটা 16 পাতা রোড ম্যাপ দিয়ে দিলেন যে কীভাবে আপনি বেকারত্ব দূরীকরণ করবেন, এটা তো কেউ পড়েও দেখবে না, কিন্তু মানুষ আমার ঘরে বা আমার পকেটে ডিরেক্টলি কী আসবে সেটা দেখতে চায়। তো সেই দিক থেকে আমার মনে হয় যে ওই প্রচারণা বাংলাদেশের কনটেক্সটে দুই পক্ষ থেকে ঠিক আছে। তবে অনেক ক্ষেত্রে আমি যেটা পাই নাই সেটা হচ্ছে যে আমাদের মতো আমরা যারা পেশাজীবী বা আমরা একটু পলিসি নিয়ে চিন্তা করতে চাই, বুঝতে চাই যে এটার বাস্তবায়ন কিভাবে করবেন, প্রোগ্রামেটিক অ্যাসপেক্টগুলি কী হবে, ওইটা ডিটেলটা আমরা খুব মানে ডিটেইলে উভয় পক্ষের কাছ থেকে পাই নাই। এটা একটা আশঙ্কার বিষয়, কারণ হচ্ছে 12 তারিখ পর্যন্ত তো ধরেন নির্বাচন, মানে কালকে হয়তো নির্বাচনী প্রচারণা শেষ হলো, 12 তারিখ নির্বাচন হলো, এক সপ্তাহের মধ্যে আপনাকে তো চেয়ারে বসতে হবে যেই বিজয়ী হবেন, আর 2 সপ্তাহের মধ্যেই আপনার মোটামুটি সেক্রেটারিয়েট এবং ব্যুরোক্রেসি নিয়ে এই গভর্নেন্স মেশিনারি রান করতে হবে। তো আমি জানি না যে ব্যাক এন্ডে মেজর দুইটা পার্টির এই প্রিপারেটরি ওয়ার্কটা করা আছে কিনা। হ্যাঁ, সেটার খুব বেশি রিভিলিং কোনো সাইন আমরা দেখতে পাইনি। আর আরেকটা হচ্ছে যে জামাতের ক্ষেত্রে যেমন তাদের নারীদের কর্মসংস্থানের একটা প্রশ্ন এসেছিল যে তারা হয়তো 5 ঘন্টায় কমিয়ে আনার কথা বলছেন, এখন কোন সেগমেন্ট কাদেরকে টার্গেট করবেন এটার খুব বেশি মনে হয় স্পেসিফিক ডিটেইল আমরা পাইনি। তরুণ ভোটার এবং নারী ভোটাররাই কি আবার ডিসাইডিং ফ্যাক্টর হবে? আমার কাছে সেটা মনে হয়। এর বাইরে আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে এইবার আগের সব নির্বাচনের তুলনায় ডাইনামিক্সটা যেহেতু আলাদা, যেহেতু আওয়ামী লীগ নাই, তাদের যে একটি লয়াল ভোট বেস আছে সেটার কত অংশ ভোট কেন্দ্রে যান এবং কোন দিকে যান, এবং সেটা হয়তো কনস্টিটিউয়েন্সি স্পেসিফিক কিছু ডাইনামিক্স নোয়ান্স সম্পর্কের ভিত্তিতে এটা আমরা দেখতে পাবো, সেটা একটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর হবে। আরেকটা মেজর ফ্যাক্টর দেখার মতো বিষয় হবে, সেটা হচ্ছে যে আগে ধরেন বিএনপি এবং জামাত তো একসাথে জোট ছিলেন, তো আমাদের যে রাইটিস ভোটার সেটার কত অংশ একসময় যারা হয়তো বিএনপিতে ভোট দিতেন তাদের কত অংশ এবার জামাতের দিকে সুইং করেন কিনা, সেটাও বোধহয় একটা নীতি নির্ধারক একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে অনেক ক্ষেত্রে। তার মানে আপনি কি মানে ভোট নিয়ে অনেকগুলো জটিল সমীকরণ এখনো দেখেন, নাকি বিভিন্ন জরিপ যেভাবে একটি দলকে এগিয়ে দিচ্ছে আরেকটি দলকে দ্বিতীয় অবস্থানে রাখছে সেরকমটাকেই বিশ্বাস করতে চান? এখন জরিপগুলি যেগুলি এখন পর্যন্ত এসেছে অধিকাংশই হচ্ছে ন্যাশনাল লেভেলের পার্সেন্টেজ বেসড ডেটা। হ্যাঁ, কিন্তু কনস্টিটিউয়েন্সি লেভেলের ওই নুয়ান্সটা আবার ওইটা আলাদা স্যাম্পলিং, আলাদা মেথড, এটা কেউ করে নাই, এবং এটা খুবই কস্টলি এবং অলসো টাইম কনজিউমিং অ্যাজ ওয়েল। সো ওইটা যেহেতু করে নাই, সেহেতু ওই কনস্টিটিউয়েন্সি স্পেসিফিক বিষয়টা বোঝা কঠিন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়, আর আমি যেটা বলি যে আমরা আসলে একটা মোটামুটি ব্ল্যাক বক্স নিয়ে ডিল করছি, কারণ 2008-এর পরে যেহেতু আর কোনো ভোট হয় নাই, এর মধ্যে প্রায় 4 কোটি নতুন ভোটার যোগ হয়েছেন এবং অনেক কিছু ঘটে গেছে, একটা মেজর পলিটিক্যাল পার্টি সিন থেকে আউট হয়ে গেছে। তো এই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কি ভাবছেন, শুধু নতুন ভোটাররা না পুরানো ভোটাররাও, সেটাও আমরা জানি না, এবং এটাই আমাদের নতুন বেস লাইন, এখান থেকে আমরা নতুন জানাটা শুরু হবে।